হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। অনেক দিন থেকে তোমাদের একটা দাবি ছিল যে তোমাদের পি ব্লক পড়তে খুব সমস্যা হচ্ছে, পি ব্লকে কি কি পড়বে বুঝতে পারছো না, বিশাল চ্যাপ্টার, প্রচুর রিয়াকশন আছে, তাই তার একটা সাজেশন দিতে। তো সেই জন্য আজকে পি ব্লকের সাজেশন ভিডিও বানাতে বসেছি। দেখো, যখনই আমরা পি ব্লক পড়তে যাব তার পরে একটা টেকনিক আছে, অন্ধের মতো মুখস্থ করলে কিন্তু পি ব্লক কিন্তু কিছুই হবে না। তো কি করে আমাদেরকে একটা গ্রুপ পড়তে হবে সেটাকে ডিসকাশন করে দিই। দেখো, তো তোমরা জানো যে তোমাদের চারটে গ্রুপ আছে: 15, 16, 17, 18। তার মধ্যে 15-16 নম্বর গ্রুপটা বেশ বড় সাইজের, 17-18 কিন্তু সাইজে ছোট। তো প্রথমে আমরা গ্রুপ 15 থেকে শুরু করছি। গ্রুপ 15, দেখো গ্রুপ 15-এ কে কে আছে: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই মেম্বার, এরা হচ্ছে গ্রুপ 15-এর মেম্বার। এবার যে কোনো গ্রুপ যখন পড়তে যাবে প্রথমে দেখবে কিছু কমন ধর্ম দেওয়া আছে, যেটা তোমরা ক্লাস 11-এ পর্যায় সারণীতে পড়ছো, যেমন পারমাণবিক আকার, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে পারমাণবিক আকার বাড়ে; আয়নন বিভব, গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে আয়নন বিভব কমে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রুপের কমন টপিক, এগুলো পড়ে বেশি সময় নষ্ট করতে হবে না। যদি পর্যায় সারণীতে এই ধারণাটা থাকে তাহলে প্রত্যেকটা গ্রুপে কমন পার্টগুলো তুমি পেরে যাবে। তো আমরা মেন পার্ট থেকে শুরু করছি। প্রথম কোশ্চেন যেটা এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে যে ক্যাটিনেশন ধর্ম। গ্রুপ 15 থেকে ক্যাটিনেশন ধর্ম। তো ক্যাটিনেশন ধর্মটা দেখবে। আর তারপরে হচ্ছে আমাদেরকে যেটা পড়তে হবে, এদের জারণ অবস্থা। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য জারণ অবস্থা ভালো করে পড়বে। যেটা কি কি জারণ অবস্থা দেখাতে পারে, কেন দেখায়। জারণ অবস্থার মধ্যে যে টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, বাংলায় আমরা বলি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব। আবার বলছি, ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব ভালো করে পড়ে নেবে। তারপর এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে নাইট্রোজেন +5 জারণ অবস্থা দেখালেও পঞ্চযোজী যৌগ তৈরি করে না কেন? পঞ্চযোজী যৌগ তৈরি করে না কেন? তো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনটার মানে দেখো, কোশ্চেনটার মানে কি, যেমন নাইট্রোজেনের আমি দুটো যৌগের উদাহরণ নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন একটা হচ্ছে N2O5, আরেকটা হচ্ছে, তাহলে এই N2O5 এ যদি নাইট্রোজেনের জারণ অবস্থা বের করি, কি করে বের করব? দেখো, নাইট্রোজেনটাকে x ধরবো, তাহলে 2x, অক্সিজেনের আমরা জানি -2 করে 5 = 0, তাহলে 2x - 10 = 0, তাহলে x = +5। অর্থাৎ এখানে নাইট্রোজেনের জারণ অবস্থা +5, তাহলে নাইট্রোজেন +5 জারণ অবস্থা দেখাচ্ছে। কিন্তু পঞ্চযোজী যৌগ যেমন NCl5, NF5 এগুলো কিন্তু তৈরি করে না। তো কোশ্চেনটার মানেই এটা, যে এই যৌগটা দেখা যায় কিন্তু এই যৌগগুলো দেখা যায় কেন। কোশ্চেনটা এই ফরম্যাটেও আসতে পারে। তো এটা হলো এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট আমরা চলে আসছি 3 নাম্বার। এদের জন্য যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। অসমঞ্জস বিক্রিয়া, ইংলিশে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তো এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, তো দেখে নিও। তারপর এবার দেখো, যেটা আমি বলছিলাম যে গ্রুপ অন্ধের মতো মুখস্থ করলে হবে না, একটা টেকনিক আছে। যে কোনো গ্রুপে যখন তুমি পড়বে 3 ধরনের যৌগ তোমাকে পড়তে হবে। একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে, যাদেরকে আমরা হাইড্রাইড বলবো। একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে, যাদেরকে হাইড্রাইড বলবো। সেকেন্ড হচ্ছে অক্সিজেনের সাথে, যাদেরকে আমরা অক্সাইড বলবো। আর থার্ড হচ্ছে হ্যালোজেনের সাথে, যাদেরকে আমরা হ্যালাইড বলবো। তাহলে যে কোনো গ্রুপে এই 3 ধরনের যৌগ কিন্তু দেখা যায়। এবার এই 3 ধরনের যৌগগুলো থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় চলে আসে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা গ্রুপ 15-তে এই হাইড্রাইড যে আছে, তো আমরা প্রথমে হাইড্রাইড শুরু করি। গ্রুপ 15 হাইড্রাইড। এই হাইড্রাইড থেকে কি পড়তে হবে? প্রথম তো এদের গঠনটা পড়তে হবে, এদের গঠন পড়তে হবে। সে তুমি সংকরায়ন তত্ত্ব দিয়ে পড়ো আর ভিএসিপিআর তত্ত্ব দিয়ে পড়ো, এদের গঠন সম্পর্কে তোমাকে আইডিয়া থাকতে হবে। যখন এদের গঠন তুমি জেনে যাবে, নেক্সট হচ্ছে এদের বন্ধন কোণের কোশ্চেন আসবে। যদি কেউ ভিএসিপিআর ক্লাস 11-এ পড়ে থাকো, সে জানবে যে গঠন আর বন্ধন কোণ একই সাথে কিন্তু এক্সপ্লেন করা যায়। নেক্সট বাকি যেটা কমন, এদের ক্ষারকীয় ধর্ম, এদের তাপীয় স্থায়িত্ব, এদের স্ফুটনাঙ্ক, এদের বিজারণ ক্ষমতা, সবকিছুর কিন্তু এক্সপ্লেনেশনটা একই। সুতরাং যখনই তুমি একটা গ্রুপের হাইড্রাইড এক্সপ্লেনেশনগুলো পড়ে নেবে, সাপোজ গ্রুপ 15 হাইড্রাইড এক্সপ্লেনেশন পড়েছো, তাহলে গ্রুপ 16 হাইড্রাইডেও এক্সপ্লেনেশন 90% সেমই থাকবে। তাহলে একটা গ্রুপ পড়লে কিন্তু তোমার অনেকগুলো গ্রুপ পড়া হয়ে যাচ্ছে। তাই হাইড্রাইডের যে যত সমস্ত ধর্ম আছে তার মধ্যে ধরো আমি লিখে দিচ্ছি হাইড্রাইডের ধর্ম, গঠন পড়বে, বন্ধন কোণ করবে, তারপর ধর্ম পড়বে। বিক্রিয়া কিন্তু পড়তে যাবে না, প্রস্তুতি এগুলো পড়ার দরকার নেই।
তো এটা ভালো করে পড়বে। তারপর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে বললাম অক্সাইড। তাহলে অক্সাইডের মধ্যে কি কি পড়বে? অক্সাইডের মধ্যে শুধু পড়বে আম্লিক ও ক্ষারকীয় চরিত্র। অক্সাইডের মধ্যে আম্লিক ও ক্ষারকীয় চরিত্র, খুব বেশি পড়তে যাবে না। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে হ্যালাইড। এদের হ্যালাইডগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট এদের হ্যালাইডগুলো। গ্রুপ 15 এর জন্য হ্যালাইডটা বেশি ইম্পর্টেন্ট। ওই একই কথা, যখন তুমি হ্যালাইড পড়বে, হ্যালাইডের মধ্যে প্রথম হচ্ছে তোমাকে গঠন পড়তে হবে। তারপর গঠনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আচ্ছা প্রথমে বলি যে আমরা যখন গ্রুপ 15 হ্যালাইড পড়ছি, এর মধ্যে দুটো হ্যালাইড আছে। একটাকে আমরা বলি ট্রাই হ্যালাইড। ট্রাই হ্যালাইড মানে তিনটে হ্যালোজেনের সাথে যৌগ করেছে, যেমন NF3 বা PCl3 এরকম। আরেকটা আমরা পাবো পেন্টা হ্যালাইড। তো প্রথমে আমরা ট্রাই হ্যালাইডের কথা বলছি, পেন্টা হ্যালাইড। তো ট্রাই হ্যালাইডের মধ্যে প্রথমে তোমরা ওদের গঠন পড়বে, তারপর পড়বে হচ্ছে গঠনের পরে আদ্র বিশ্লেষণ, যে কে কি করে আদ্র বিশ্লেষিত হয়। আদ্র বিশ্লেষণ ভীষণ ইম্পর্টেন্ট, VBI মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি পড়বে আদ্র বিশ্লেষণের মধ্যে? প্রথমে পড়বে NF3 আদ্র বিশ্লেষিত হয় না। NF3 আদ্র বিশ্লেষিত হয় না, কেন হয় না পড়বে। সেকেন্ড কোশ্চেন পড়বে PCl3 ও NCl3 আদ্র বিশ্লেষিত হয়ে আলাদা প্রোডাক্ট দেয়। PCl3 ও NCl3 আদ্র বিশ্লেষিত হয়ে ভিন্ন প্রোডাক্ট দেয়, কেন হয় এরকম? এই কোশ্চেনটা তোমাকে পড়তে হবে। দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য ভালো করে পড়ে যাবে। তারপর আমি পেন্টাহ্যালাইডে চলে আসি। পেন্টাহ্যালাইডের মধ্যেও একই, প্রথমে গঠন পড়বে। পেন্টাহ্যালাইডের গঠনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেন? কারণ এরা টিবিপি স্ট্রাকচার তৈরি করে। আর কেউ যদি ক্লাস 11-এ পড়ে থাকো, তাহলে তার মনে হবে যে টিবিপি স্ট্রাকচারে কিন্তু দু ধরনের বন্ড দেখা যায়, একটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, একটা ইকুয়েটোরিয়াল বন্ড। তো এখানে এই কোশ্চেনটাই আসে যে PCl5-এ দু ধরনের বন্ধন দেখা যায়, PCl5-এ দুটি বন্ধন দেখা যায়, দুটি বন্ধন দেখা যায় PCl5-এ, বা PCl5-এ দুটি বন্ধন সমতুল্য নয়, এভাবেও দেয় কোশ্চেনটা। যে ফরম্যাটে দিক তোমাকে পারতে হবে। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে এরা ভালো, আচ্ছা এবার যেটা বললাম যে PCl5-এ যেহেতু দুটি বন্ধন দেখা যায়, দুটো অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল, তাহলে আমরা কি জানি অ্যাক্সিয়াল বন্ডগুলো খুব দুর্বল হয়। তাই যখনই আমরা PCl5-কে তাপ দিই, PCl5টা ভেঙে PCl3 আর Cl2 তৈরি করে। তাহলে যারা Cl2 দেয় তারা কি? ক্লোরিনেটিং এজেন্ট। তোমরা নিশ্চয়ই হ্যালো অ্যালকেন পড়তে গিয়ে পড়েছো যে অ্যালকোহলের হ্যালোজিনেশন করার জন্য PCl5 ব্যবহার করা হয়। তো সেই কোশ্চেনটাও দিতে পারে যে PCl5 একটা ভালো ক্লোরিনেটিং এজেন্ট, এক্সপ্লেন করো। ঠিক আছে, তাহলে আমাদের নাইট্রোজেনের হ্যালাইড, হাইড্রোক্সাইড, অক্সাইড, হ্যালাইড এই তিনটে পার্ট কিন্তু শেষ হলো। তারপরে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের মধ্যে কি পড়বে? খুব বেশি কিছু পড়ার নেই। MCQ এর জন্য তোমরা নাইট্রোজেনের প্রস্তুতি পড়বে। প্রস্তুতি বলতে রিয়াকশন মুখস্থ করতে বলছি না, কি কি যৌগ থেকে নাইট্রোজেন প্রস্তুত করা যায়। তো সিলেবাসের মধ্যে ওটা লিখে দেওয়া আছে যে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে, যে কোনো নাইট্রেট থেকে নাইট্রোজেন হবে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট থেকে হবে, আর অ্যাজাইড থেকে হবে, ডাইক্রোমেট থেকে হবে, নাইট্রাইট থেকে হবে। তো কোন কোন যৌগগুলো থেকে নাইট্রোজেন প্রস্তুত করা যায় MCQ এর জন্য পড়বে। MCQ এর জন্য রিয়াকশন বাদে, নো রিয়াকশন, কোনো রিয়াকশন পড়বে না, শুধু কোন কোন যৌগগুলো থেকে প্রিপেয়ার করা যায় সেটা কিন্তু তোমরা একটু পড়ে নেবে। বেশি রিয়াকশন কিন্তু আমাদের পড়তে হবে না, এখান থেকে কিন্তু শুধুমাত্র MCQ আসবে, এটা তোমাদেরকে বলে দিচ্ছি, একটু বেশি ভাবার দরকার নেই। তারপর আমাদের সিলেবাসে আছে হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে কি পড়বে? অ্যামোনিয়া থেকে দেখো আমরা জানি হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় হচ্ছে হেবার পদ্ধতিতে। হেবার পদ্ধতি ছোটবেলা থেকে পড়ে আসছি, কোনটা হেবার পদ্ধতি? এই নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া হয়, এটাকে হেবার পদ্ধতি বলে। তাহলে এই যে হেবার পদ্ধতি, এই হেবার পদ্ধতিতে তাপমাত্রা, চাপ আর অনুঘটকের প্রভাব কি? এখানে আমাকে পড়তে হবে তাপমাত্রা, চাপ ও অনুঘটক কি কি ব্যবহৃত হয়, এটা একটু পড়তে হবে। ঠিক আছে, তারপর কি পড়তে হবে অ্যামোনিয়ার মধ্যে? অ্যামোনিয়ার মধ্যে জটিল যৌগ গঠন খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার মধ্যে জটিল যৌগ গঠন ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। এবছর নিটে, এবছর না, কতবার এখান থেকে কোশ্চেন দিয়েছিল।
তো এখান থেকে এমসিকিউ আসতে পারে, বড় কোশ্চেন আসতে পারে। তাহলে রিয়াকশন, এখানে আমাকে রিয়াকশন পড়তে হবে, দুটো ধাতুর সাথে রিয়াকশন পড়বো। একটা হচ্ছে কপারের সাথে, কপারের রিয়াকশনটা পড়বে, আর সিলভারের রিয়াকশনটা পড়বে, আর সাথে এদের কালারটা লিখবে। কালার অবশ্যই, কালারটা কম্পালসারি। কপার সিলভারের সাথে রিয়াকশন আর তার সাথে কালার, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়া, দেখবে দুটো বিক্রিয়া আছে, একটা সামান্য ক্লোরিনের সাথে, একটা অতিরিক্ত ক্লোরিনের সাথে, দুটোই একটু দেখে নেবে। তারপর আরও একটা ইম্পর্টেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেসলার বিকারক কি জিনিস। নেসলার বিকারক, নেসলার বিকারক কি করে প্রিপেয়ার করব সেটা পড়বে। নেসলার বিকারক কি কাজে লাগে, অ্যামোনিয়া শনাক্তকরণে কাজে লাগে, প্রস্তুত কি করে করব সেটা দেখে নেবে। নাইট্রোজেন অক্সাইড সমূহ সিলেবাস থেকে কিন্তু বাদ চলে গেছে। তারপরে চলে আসবো হচ্ছে আমরা নাইট্রিক অ্যাসিডে। এই কিছু কম্পাউন্ড আছে যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেন, নাইট্রিক অ্যাসিড, এগুলো সিলেবাসে আছে। তো আমরা চলে এসেছি নাইট্রিক অ্যাসিডে। দেখো নাইট্রিক অ্যাসিডে কি পড়তে হবে। নাইট্রিক অ্যাসিডে কোশ্চেন পড়বে যে রিয়াকশন খুব বেশি কিন্তু আমরা পড়তে যাবো না। একটা কোশ্চেন এরকম হয় যে নাইট্রিক অ্যাসিড কি করে, যে স্কিনের যে জ্যান্থো প্রোটিন আছে সেগুলোকে নষ্ট করে দেয়। ফলে একটা কোশ্চেন এরকম আসতে পারে যে নাইট্রিক অ্যাসিড ত্বকের সংস্পর্শে যদি আসে তাহলে ত্বক হলুদ হয়ে যায় কেন, ত্বক হলুদ হয়ে যায় কেন নাইট্রিক অ্যাসিড ত্বকের সংস্পর্শে এলে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। তারপর কি করতে হবে, দেখবে বইয়ে প্রচুর রিয়াকশন দেওয়া আছে, তার মধ্যে অধাতুর রিয়াকশনগুলো ভালো করে পড়বে। কি পড়বে, অধাতুর বিক্রিয়া, অধাতুর জারণ, নাইট্রিক অ্যাসিড দিয়ে অধাতুর জারণ। এবার বলো না যে সব না, অধাতুর জারণ বলে দিলাম, যত বিক্রিয়া আছে কার্বনের সাথে, সালফারের সাথে, আয়োডিনের সাথে, সব মুখস্থ করতে যাবে। সব মুখস্থ করার দরকার নেই, তুমি যখনই রিয়াকশনগুলো দেখবে, আমি পরের পেজে যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে রিয়াকশনের মধ্যে ধরো আমি কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন লিখছি, তাহলে হবে কার্বন যোগ নাইট্রিক অ্যাসিড, এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড যোগ NO2 যোগ জল, ঠিক আছে। এবার মনে করলাম সেম রিয়াকশন তোমাকে আয়োডিনের সাথে দিয়েছে, আয়োডিন যোগ নাইট্রিক অ্যাসিড, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে HiO3 যোগ NO2 যোগ জল। তো যখনই কোনো অধাতুর সাথে রিয়াকশন হবে, বইয়ে যত রিয়াকশন দেওয়া আছে তুমি দেখবে এই পার্টটা তো কমন, তাহলে এতটুকু তো তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, তাহলে সামনের প্রোডাক্টটা শুধু মুখস্থ করতে হচ্ছে। আরে আয়োডিনের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন দেয় তাহলে আয়োডিন তো থাকবে আর নাইট্রিক অ্যাসিডও থাকবে, আর এই পার্টটাও তো কমন, তাহলে তোমাকে তো একটা জিনিসই মুখস্থ করতে হচ্ছে, শুধু এই পার্টটা কষ্ট করে মুখস্থ করবে। এবার কেউ বলবে বিশাল বিশাল ব্যালেন্স দেওয়া আছে, কি করে করব। দেখো যখনই কোনো বড় ব্যালেন্স দেওয়া থাকে তাহলে এই ব্যালেন্সের মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা, ধরো কোনো একটা ব্যালেন্সে দেওয়া আছে 10, এই যে NO2 এর আগে ধরো 10 বসবে, তাহলে 10টা তুমি মুখস্থ করে নাও। এবার দেখো এই নাইট্রোজেনের আগে যেহেতু 10, তাহলে এখানেও 10 বসবে, কারণ নাইট্রোজেন তো একটা জায়গায় আছে, বাকিটা তুমি অটোমেটিক ব্যালেন্স করতে পারবে। শুধুমাত্র যদি ব্যালেন্সে পুরো ব্যালেন্স মুখস্থ করার দরকার নেই, সবচেয়ে বড় সংখ্যাটা যেখানে আছে সেটা মুখস্থ করে নাও, বাকিগুলো তুমি 1 মিনিটের মধ্যে ক্যালকুলেশন করে নিতে পারবে। বোঝা গেল। তারপর আমরা চলে এসেছি ধাতুর সাথে বিক্রিয়া। এখানে বলে খুব সিলেক্টিভ ভাবে জানতে হবে যে কি কি পড়তে হবে। ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথেও আমাদেরকে সব বিক্রিয়া পড়ার দরকার নেই, ধাতুর সাথে কিছু স্পেসিফিক বিক্রিয়া পড়বো। প্রথমে জিঙ্কে চলে আসি, বইয়ে জিঙ্কের সাথে 4টে বিক্রিয়া আছে, 4টে পড়ার দরকার নেই, তুমি শুধু দুটো পড়বে। এক হচ্ছে গাঢ় ও উষ্ণ, এটা দিলে কি হবে, আর 2 হচ্ছে লঘু ও শীতল দিলে কি হবে। লঘু ও শীতল, হাতের লেখা একটু বাজে হতে পারে, আমি মুখে মুখে বলে দিচ্ছি, মিলিয়ে নিও। তাহলে জিঙ্কে শুধু পড়লে গাঢ় উষ্ণ, লঘু ও শীতল। একইভাবে কপারের সাথেও একই বিক্রিয়া পড়বে, গাঢ় ও উষ্ণ দিলে কি হবে, লঘু ও শীতল দিলে কি হবে। তার বেশি কোনো বিক্রিয়া তোমার পড়ার দরকার নেই। তারপরে একটা কোশ্চেন অ্যাকোয়া রিজিয়া, যেটা ছোটবেলা থেকে পড়ে আসছো, যে অ্যাকোয়া রিজিয়া কি জিনিস পড়ে নেবে। অ্যাকোয়া রিজিয়া, ঠিক আছে, এখানে এত দূরই হলো। তারপর আছে হচ্ছে আমাদের বলয় পরীক্ষা। বলয় পরীক্ষা ভালো করে পড়বে, প্র্যাকটিক্যালেও তোমরা নিশ্চয়ই করছো, কেন বলয়টা তৈরি হয়। বলয় পরীক্ষা কার জন্য করে, কোথাও NO3- নাইট্রেট আয়ন থাকলে তার জন্য করে। কি কি দিতে হয়, এর যে বলয় যে বাদামি বর্ণের যৌগটা তৈরি হয় তার সংকেত কি, এগুলো একটু ভালো করে পড়তে হবে। আর ফসফরাস কিন্তু আমাদের সিলেবাসে নেই। তাহলে এখানে শেষ হলো আমাদের কিন্তু গ্রুপ 15। আর অনেক টেস্ট পেপার দেখছি অনেকে করছো, কোশ্চেন ব্যাংক সব জায়গায় দেওয়া আছে ফসফরাস, কিন্তু ফসফরাস কিন্তু সিলেবাসে নেই। তারপরে আমরা চলে আসছি গ্রুপ 15 যেহেতু শেষ, আমরা চলে আসছি গ্রুপ 16 এ। গ্রুপ 16
দেখো একই কথা যা বলেছি গ্রুপ 15 এর মতো, প্রথমে থাকবে পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে বৃদ্ধি পায়, আয়নন বিভব কি হয়, এগুলো সব পড়ে নিতে পারবে। যে জিনিসটা শুধু একটু বিশেষ করে বলবো যে এখানে তোমাকে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ আসক্তি। একটু আছে অক্সিজেন আর সালফারের মধ্যে একটু ইলেকট্রন গ্রহণ আসক্তির ব্যতিক্রম আছে। ব্যতিক্রম ঠিক সেন্সে না যে অক্সিজেনেরটা সালফারের থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে সালফারেরটা অক্সিজেনের থেকে বেশি হয়ে গেছে। তো এখানে যেটা একটু ভালো করে পড়তে হবে যে ইলেকট্রন গ্রহণ আসক্তি, এটা একটু ভালো করে পড়বে। এটাও তোমাদের জন্য নতুন কোশ্চেন না, ক্লাস 11 এ পর্যায় সারণীতে দেওয়া ছিল। তারপরে আরো একটা কোশ্চেন পড়বে, সেটা হচ্ছে অক্সিজেন O2 তৈরি করে কিন্তু সালফার S8 তৈরি করে, মানে অক্সিজেন দ্বিপরমাণুক আর সালফার হচ্ছে অষ্টপরমাণুক। বইয়ে মৌলিক অবস্থা বলে যে পয়েন্টটা আছে তার মধ্যে লেখা আছে, সেখানে তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। এটা একটু পড়ে নেবে ভালো করে, ঠিক আছে? তারপরে পাই বহু বন্ধন গঠন পড়বে। এগুলো পড়লে কি কিছু শর্ট কোশ্চেন এলে অ্যান্সার দিতে পারবে যে অক্সিজেন ভালো বহু বন্ধন তৈরি করে কিন্তু বাকি মৌলগুলো কিন্তু বহু বন্ধন তৈরি করতে পারে না। আশা করছি পড়ে নিতে পারবে। নেক্সট হচ্ছে জারণ অবস্থা। একই গল্প সব গ্রুপে, জারণ অবস্থায় যা যা গল্প আছে এখানেও তাই একই গল্প আছে। তো সেটা একটু জারণ অবস্থা ভালো করে দেখতে হবে, শর্ট কোশ্চেন হোক বড় কোশ্চেন হোক, এগুলোর জন্য জারণ অবস্থা সবসময় তোমাকে ভালো করে দেখতে হবে। আর জারণ অবস্থা বের করতে জানলে তো কোনো চিন্তার কারণই নেই। তারপর প্রত্যেকটা গ্রুপে বলেছি 3 ধরনের যৌগ প্রত্যেকটা গ্রুপে তুমি পাবে, একটা অক্সিজেনের সাথে, একটা হাইড্রোজেনের সাথে, একটা হ্যালোজেনের সাথে। তাহলে প্রথম যৌগগুলো আমরা করি হাইড্রোজেনের সাথে, যাদেরকে আমরা হাইড্রাইড বলি। তো এই একই গল্প, হাইড্রাইডের মধ্যে প্রথমে এদের গঠন পড়তে হবে, বন্ধন কোণ পড়তে হবে, এগুলো কম্পালসারি। সংকরায়ন যা যা হয় এগুলো সব তুমি জেনে নেবে। তারপরে এর সংক্রান্ত কিছু ভৌত ধর্মের ব্যাখ্যা থাকবে, যেমন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, কি জারক দ্রব্য, বন্ধন বিভাজন শক্তি, প্রত্যেকটা গ্রুপে কমন, এটা কম্পালসারি পড়তে হবে। এখানে অক্সাইডগুলো, অক্সিজেনের তো অক্সাইড হবে না, বাকিগুলোর অক্সাইড হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি পুরোটা স্টাইলে স্কিপ করতে পারো। তারপর হ্যালাইড। হ্যালাইডের মধ্যেও যখন এখানে তুমি হ্যালাইড আসবে, হ্যালাইডের মধ্যে ওই একই, হ্যালাইডগুলোর গঠন পড়তে হবে, বন্ধন কোণ পড়তে হবে। হ্যালাইডের মধ্যে নতুন কিছু বলছি না, গঠন, বন্ধন কোণ, এগুলো কিন্তু ভালো করে পড়বে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপর একটা কোশ্চেন আসবে যে SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না, SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু কিন্তু TF6 হয়, এটা পড়ে নেবে। নেক্সট আমরা চলে আসছি অক্সিজেন। সিলেবাসে যা মেনশন করা আছে অক্সিজেন। অক্সিজেনে একটাই কথা মনে রাখবে, অক্সিজেন কিন্তু প্যারাম্যাগনেটিক। খুব বেশি মুখস্থ করতে বলবো না, কিন্তু মনে রাখবে অক্সিজেন প্যারাম্যাগনেটিক, কারণ অক্সিজেনে বিজোড় ইলেকট্রন আছে। MCQ এর জন্য বলছি, বহুবার পরীক্ষায় আসে, তাও অনেকে লিখে আসতে পারে না, তাই একবার বলে দিলাম। তারপরে চলে আসে অক্সাইডে। আম্লিক অক্সাইড কারা তৈরি করে? আমরা জানি অধাতুগুলো তৈরি করে আম্লিক অক্সাইড, আর ধাতুগুলো তৈরি করে ক্ষারকীয় অক্সাইড। আর আরেক ধরনের হয় হচ্ছে উভধর্মী অক্সাইড। তো আম্লিক আর ক্ষারকীয় অক্সাইড একবার পড়বে, আর উভধর্মী অক্সাইডটা একটু ভালো করে দেখে যাবে। আর দেখবে হচ্ছে মিশ্র অক্সাইড কাদের বলে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ওজোন, O3। তো এর মধ্যে প্রথম কোশ্চেন হবে ওজনিত অক্সিজেন কাকে বলে। তো প্রথম কোশ্চেন লিখে নাও, ওজনিত অক্সিজেন। ওজনিত অক্সিজেন কাকে বলে, এটা ভালো করে পড়তে হবে। ওজনের গঠনটা একটু দেখে নেবে, আমরা ক্লাস 11এও পড়ে এসেছি রাসায়নিক বন্ধনে ওজনের গঠন। ওজনের জারণ ধর্ম দেখবে, খুব বেশি ডিটেলসে দেখতে হবে না, এক দুটো দেখবে জারণ ধর্ম, কেন জারণ করে, আর বিক্রিয়ার মধ্যে খুব বেশি জানার দরকার নেই। ওজনের যদি একান্তই ওজনের কোনো বিক্রিয়া পড়তে হয় তাহলে একমাত্র তুমি KI এর সাথে বিক্রিয়াটা পড়ে নিও, KI এর সাথে যে বিক্রিয়াটা আছে সেটা একটু দেখে রেখো। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটাকে বলেছে ট্রেলিং অফ মার্কারি। সেটা হচ্ছে ট্রেলিং অফ মার্কারি কি জিনিস, ট্রেলিং অফ মার্কারি সব জায়গায় দেখবে দেওয়া থাকে, ওই মার্কিউরাস অক্সাইডের সাথে রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, দেখে নিও একবার। আর দেখতে হবে ওজনের বিরঞ্জন ক্রিয়া, ওজনের বিরঞ্জন ক্রিয়া, বিরঞ্জন মানে কালার নষ্ট করে দেওয়া, ওজন কার কালার কিভাবে নষ্ট করে দিতে পারে সেটা পড়তে হবে। নেক্সট চলে আসছে সালফার। সালফারের মধ্যে সালফার ডাইঅক্সাইড টপিকটা থেকে আমাদেরকে কিছু কোশ্চেন পড়তে হবে।
বিশেষ করে সালফার ডাইঅক্সাইডে খুব বেশি আমাদের পড়ার দরকার নেই। সালফার ডাইঅক্সাইডে আমাদের এদের বিজারণ ধর্ম পড়তে হবে। বিজারণ ধর্ম, সালফার ডাইঅক্সাইডের বিজারণ ধর্ম কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। এবার সব পড়তে পারবে না, রিয়াকশন যদি না পড়তে পারো তাহলে চেষ্টা করবে অন্তত কালার চেঞ্জগুলো যেন মুখস্থ করতে পারো। যেমন পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য কালারটাকে কি করবে, K2Cr2O7 এর সাথে রিয়াকশন করে কালারটাকে কিভাবে চেঞ্জ করবে। তাই কালার চেঞ্জগুলো শুধু অবজার্ভ করে তাহলেই হবে। আর এর বিরঞ্জন ধর্ম, একটা বিজারণ ধর্ম, এরও বিরঞ্জন ধর্ম আছে, মানে কালার নষ্ট করে দেয় এটা। এই দুটো সালফার ডাইঅক্সাইড থেকে পড়লে হবে। নেক্সট দেখবে বই একটা চার্ট আছে সালফারের অক্সো অ্যাসিড, সালফারের অক্সো অ্যাসিড দিয়ে অনেকগুলো স্ট্রাকচার ছবি দেওয়া আছে, H2S2O7, H2SO4, H2SO5। এই স্ট্রাকচারগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে। তো যদি মুখস্থ করো না কেউ, যদি টেকনিক বের করার জানো তাহলে ঠিক আছে, আর যদি কেউ বের করার টেকনিক না জানো তাহলে স্কিপ করে দিতে পারো। নেক্সট আমরা চলে আসছি গ্রুপ 17তে। গ্রুপ 17 থেকে কি কি পড়ার আছে দেখো। গ্রুপ 17 থেকে অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে ওই একই গ্রুপ 16 যেমন ইলেকট্রন গ্রহণ এনথালপি পড়েছিলাম, তেমন এখানে একটা কোশ্চেন আছে ইলেকট্রন গ্রহণ এনথালপি, এক্সপ্লানেশনটা একই আছে, সুতরাং ওখানে পড়লে এখানে তোমার একবার রিডিং দিলেই হয়ে যাবে। তারপর আছে বন্ধন বিয়োজন এনথালপি, বন্ধন বিয়োজন এনথালপি, এগুলো পড়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে এতে জারণ অবস্থা। জারণ অবস্থাটা ভালো করে পড়তে হবে, সব গ্রুপের জন্য জারণ অবস্থা খুব ইম্পর্টেন্ট। 2 এর কোশ্চেন, 3 এর কোশ্চেন, 1 এর কোশ্চেন, এমসিকিউ অনেক কিছু জারণ অবস্থা থেকে সেট হতে পারে। তো জারণ অবস্থা সবসময় যে কোনো গ্রুপে ভালো করে কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে একটা কোশ্চেন, এরপর হচ্ছে আমরা একই বলেছি যে কোনো গ্রুপে 3 ধরনের যৌগ পড়তে হয়, হাইড্রাইড, অক্সাইড, হ্যালাইড। তো আবার হাইড্রাইডে চলে আসি। তো হাইড্রাইডের মধ্যে ওই একই বিভিন্ন ভৌত ধর্ম পাবে, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, আয়নীয় চরিত্র, আম্লিক চরিত্র। তো এখানে আমি শুধু বলবো দুটো কোশ্চেনের কথা বলবো। এক হচ্ছে HF হচ্ছে ঘরের উষ্ণতায় তরল, HCl, HBr, HI এরা হচ্ছে গ্যাসীয়। কেন হয় এটা পড়বে। আর 2 নম্বর পড়বে এদের আম্লিক চরিত্রের ক্রম কি হবে, ভালো করে। বাকি গ্রুপে সব পড়তে বলেছি, যে কারণ যে কোনো কিছু আসতে পারে, এখানে এই দুটো ভালো করে পড়বে, যে HF, HCl, HBr, HI। দেখে মনে হবে HF সব থেকে আম্লিক, কিন্তু HI সব থেকে আম্লিক হবে, কিন্তু কেন হয় সেটা পড়ে নিও। আমাদেরকে পড়তে হবে ক্লোরিন। ক্লোরিনের মধ্যে আমরা কিছু বিক্রিয়া পড়ব, ক্লোরিনের মধ্যে কিছু বিক্রিয়া পড়তে হবে পরীক্ষায় যেগুলো দিয়ে দেয়। সেটা হচ্ছে 1 নম্বর KX এর সাথে বিক্রিয়া, মানে ধরো KCl, KBr, KI এদের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা পড়তে হবে। 2 হচ্ছে H2S এর সাথে বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া আমাদেরকে পড়তে হবে। আর ক্লোরিনের আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে বিরঞ্জন ধর্ম। বিরঞ্জন ধর্ম মানে কালার কি করে নষ্ট করে, এটা সব গ্রুপে কমন। লাস্ট টপিক হচ্ছে ক্লোরিন থেকে, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। নেক্সট চলে আসছি ক্লোরিনের অক্সো অ্যাসিডে। 4 ধরনের হয়, একটা হচ্ছে HClO, ক্লোরিনের জারণ অবস্থা +1, এটাকে বলে হাইপোহ্যালাস অ্যাসিড, দেখবে বই চার্ট করা আছে। HClO2 এখানে জারণ অবস্থা +3, এটাকে বলে হ্যালাস অ্যাসিড। HClO3 এখানে জারণ অবস্থা +5, একে বলবো হ্যালিক অ্যাসিড। আর HClO7 এখানে জারণ অবস্থা হচ্ছে +7, এটাকে সরি এটা HClO4 হবে, এখানে জারণ অবস্থা হবে +7, এটাকে আমরা বলবো হচ্ছে পারহ্যালিক অ্যাসিড। তো এই নামগুলো জাস্ট আমাদেরকে জানতে হবে, আর এদের আম্লিকতার তুলনা কিন্তু জানতে হবে, এদের আম্লিকতার তুলনা, ব্যাস। নেক্সট হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইন্টার হ্যালোজেন যৌগ। ইন্টার হ্যালোজেন যৌগ মানে দুটো হ্যালোজেন নিজেদের মধ্যে যে যৌগ তৈরি করে তাকে বলে ইন্টার হ্যালোজেন যৌগ, এটা হচ্ছে VBI। খুব ভালো করে পড়তে হবে। প্রথম কোশ্চেন যেটা পড়বে যে কেন এরা বেশি সক্রিয়, সাধারণ হ্যালোজেনের থেকে ইন্টার হ্যালোজেন কেন বেশি সক্রিয়, এটা খুব ভালো করে পড়বে, এই কোশ্চেনেও স্টার্ট দাও। আর সেকেন্ড কোশ্চেন পড়বে যে এদের গঠন, সংকরায়ন, VACPR তত্ত্ব দিয়ে পড়বে, হাইব্রিডাইজেশন দুটো দিয়েই পড়বে। যাতে গঠন সংকরায়ন স্টার্ট দাও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে।
বই যদি করে না দেওয়া থাকে নিজেরা হাতে হাতে করে মিলিয়ে নেবে। এই শেষ হলো আমাদের এখানে গ্রুপ 17। তারপর আমরা শুরু করছি গ্রুপ 18। দেখো গ্রুপ 18টা হচ্ছে সবচেয়ে ছোট চ্যাপ্টার। তো গ্রুপ 18 না প্রথম যে জিনিসটা পড়বে সেগুলো হচ্ছে নোবেল গ্যাসগুলো জলে। আচ্ছা, নোবেল গ্যাস সম্পর্কে তোমরা জানো যে খুব বেশি বিক্রিয়া করে না, তাই ইলেকট্রন গ্রহণ আসক্তি হাই হবে, আয়নন বিভব হাই হবে। তার সাথেও এখানে যে টপিকটা পড়বে সেটা হচ্ছে জলের দ্রাব্যতা। কোনোবার 1-2 নম্বর একটা কোশ্চেন দিয়ে দেয়। জলে দ্রাব্যতা দেওয়ার পড়ার পরে তোমরা যে পড়বে যে হ্যালোজেনগুলোর এই নোবেল গ্যাসগুলোর মধ্যে একমাত্র জেনন হচ্ছে যৌগ তৈরি করে। কেন যৌগ তৈরি করে সেই সংক্রান্ত একটা বড় গল্প বই লেখা হবে, মৌলের রাসায়নিক ধর্মসমূহ বলে। যদি তোমাদের কাছে ছায়া প্রকাশনের বই থাকে তাহলে দেখবে একটা পয়েন্ট করা হবে গ্রুপ 18 মৌলের রাসায়নিক ধর্মসমূহ। তার মধ্যে গল্প করে 3-4টে পয়েন্ট থাকবে। সেই 3-4টে পয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু একটু পড়ে নেবে এমসিকিউ এর জন্য, 2 কোশ্চেনের জন্য। যে প্রথম জেনন যৌগটা কি করে বানানো হয়, দেখবে এরকম লেখা হবে যে প্রথম জেনন যৌগ যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে প্রথমে একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে O2 প্লাস PTF6 মাইনাস বানানো হয়েছে, এরকম করে একটা গল্প বলা হবে। তো সেই গল্পটা একটু পড়বে, সেখান থেকে শর্ট কোশ্চেন আসার চান্স থাকে। তারপর জেননের যৌগগুলোর মধ্যে আর কিছু পড়ো না পড়ো, আর্দ্র বিশ্লেষণ পড়বে। আর্দ্র বিশ্লেষণ খুব ইম্পর্টেন্ট, জেননের যৌগগুলোর আর্দ্র বিশ্লেষণ। ভিভিআই XeF2 কি করে আর্দ্র বিশ্লেষিত হবে, XeF4 কি করে আর্দ্র বিশ্লেষিত হবে, XeF6 কি করে আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষণ মানে এদের সাথে জলের বিক্রিয়া। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। নেক্সট একটা কোশ্চেন পড়বে, XeOF4 কে কাঁচের পাত্রে কেন রাখা যায় না। XeOF4 কে কাঁচের পাত্রে কেন রাখা যায় না। আর তার সাথে এই জেননের বিভিন্ন যৌগগুলোর যত যৌগ আছে তাদের গঠন পড়বে VSEPR তত্ত্ব দিয়ে। এটাও কিন্তু চলে আসে জেননের যৌগগুলোর গঠন VSEPR তত্ত্ব দিয়ে। এই তিনটেও যেমন ইম্পর্টেন্ট, এগুলোও কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট পড়ে নেবে। আর শর্ট কোশ্চেনের জন্য পড়তে পারো হিলিয়াম গ্যাসের ব্যবহার। হিলিয়াম গ্যাসের ব্যবহার, ব্যাস এতটুকু যদি তোমরা পড়ে নাও তাহলে খুব বেশি বিক্রিয়া না পড়েও এই পি ব্লকে যে 7-8 নাম্বার আছে তার মধ্যে 6 নাম্বার 7 নাম্বার মিনিমাম কিন্তু পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। তো আশা করছি এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে। আমি ছায়ের বই মিলিয়েই বলেছি, তোমরা ছায়ের বই লাইন বাই লাইন পরপর পেজ খুঁজবে, ঠিক আছে পেয়ে যাবে। আর কোনো কোশ্চেনের অ্যান্সার যদি না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব। ধন্যবাদ।